আসসালামু আলাইকুম। বিষয়টা একটা নারী যদি তার মুখটা কন্ট্রোল না করতে পারে, তাহলে সেই নারী তার ফ্যামিলিতে যেমন সে কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, তেমনি সেই নারী যদি একটা রাষ্ট্রের প্রধান হয়, তাহলে সেই নারীও কখনো সেই রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। তো আমার প্রসঙ্গ হচ্ছে ধানমন্ডি ৩২। ধানমন্ডি ৩২-এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু এই জায়গাটা এবং শেখ মুজিবুর রহমানকে এত বেশি প্রচার করা হয়েছে, যেটা আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম প্রচার করা হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের কাছ থেকে শুনছি যে আরবেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কোথাও এককভাবে লেখা থাকে না। আর আমাদের জাতির জনক বলা হয় ফাউন্ডার, নেশন অফ দ্য ফাউন্ডার বলা যেতে পারে। জাতির জনক একজনই, আদম আলাইহিস সালাম। তো আমরা এই কথাগুলো এত বেশি প্রচার করছি যে এখন এই কথাগুলো শুনলে আমাদের কানে বিষ ফোঁড়ার মতো লাগে। প্রত্যেকটা শব্দ আমাদের কানে বিষ ফোঁড়ার মতো লাগে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এবং সেটা একসময় এমনভাবে বিস্ফোরিত হয় যে এই বিস্ফোরণ আর কখনোই চেপে রাখা সম্ভব হয় না। তো প্রথমেই যে কথাটা বলছিলাম, একজন নারী যদি তার মুখটা কন্ট্রোল না করতে পারে, তাহলে সেই নারী সেই সংসারের জন্য যেমন কল্যাণ নয়, তেমনি সেই নারী একটা রাষ্ট্রপ্রধান হলে সেই রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আমি যুক্তিবিদ্যায় একটা কথা শুনেছিলাম। একটা দার্শনিক মিল নামে একজন যুক্তিবিদ আছেন, যিনি অনেক ভালো যুক্তি দেন। তিনি বলেছিলেন, প্রত্যেকটা ঘটনার পেছনে প্রধানতম একটি কারণই থাকে। এখন দেখেন যে আমরা শেখ হাসিনার ক্ষমতা দেখলাম দীর্ঘদিন। উনি এমনভাবে দেশটা পরিচালিত করে গেলেন, ওনাদের পূর্বসূরি যারা মারা গেছেন তাদেরকে এখন কবরে পাহারা দিতে হয়। ওনাকে মানুষ মনে যা চায় সেইভাবে গালি দিচ্ছে। উনি দেশের জন্য এমন কি কাজ করে গেলেন, এইভাবে গালি শুনতে হবে, কবরে পাহারা দিতে হবে? তাহলে আপনি কি করলেন? এতদিন ধরে যে দেশটা পরিচালনা করলেন, আপনার দলের অনেক লোকও গোমরাহী হয়ে আছে। এই ধানমন্ডি ৩২-এর প্রতি অনেকের মায়া আছে, আপনার দলীয় লোকজন যারা আছে। অনেকে ভাবতেছেন যে এই ধানমন্ডি ৩২ হয়তো ইন্ডিয়ার চক্রান্তে যদি গুড়িয়ে দেয়া যায়, তাহলে আওয়ামী লীগের প্রতি যাদের ক্ষোভ হয়েছে তারা হয়তো এটার মায়া কেটে এখানে আবার আওয়ামী লীগে জয়েন করবে, আবার মন খুলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখবে বা এই দলের সাথে আবার সম্পৃক্ত হবে। অনেকে এরকম চিন্তা করতেছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, অথবা এর ভিতর অন্য কোনো এজেন্ট কাজ করতেছে কিনা, রয়ের এজেন্ট যারা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করে, আমি সবসময় একটু সন্দেহবাতিক, যার ফলে এই ধরনের কাজ হলে আমার ভিতরে একটু রিভার্স চিন্তা চলে আসে, অর্থাৎ উল্টা চিন্তা। যেটার যেমন পজিটিভ ন্যারেটিভ আছে, তেমনি নেগেটিভ ইম্প্যাক্টও আছে। তো তাই আমি বলতে চাই যে এইরকম একটা ঐতিহাসিক একটা জায়গা, শুধু ঐতিহাসিক না, রাজনৈতিকভাবে যদি এটাকে ধরায়, এটা বাংলাদেশের প্রথম এমন একটা ভবন যেটার হিস্ট্রি তো কখনোই মোছা যাবে না, এটা মোছা সম্ভব নয়। কিন্তু একমাত্র শেখ হাসিনার কারণেই এই ঘটনাটা ঘটলো।
আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হলো, আপনি তাদের দাবি দেওয়া মেনে নিলে, আমরা অনেক আপনাকে বলেছিলাম যে এই দাবি দেওয়াগুলো মেনে নিলে পারে আর কোনো সমস্যা হতো না, আপনি আপনার মুখটা কন্ট্রোল করতে পারেন নাই। এখন ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে আবার এখন আপনি একইভাবে আপনার মুখটাকে চালিয়ে যাচ্ছেন। তো এখন তো মানুষ আরও বেশি সাহস পেয়ে যাবে। আপনি আপনার মুখটা কন্ট্রোল না করতে পারলে এই বাংলাদেশে আরও ধ্বংসলীলা আপনার মুখের কারণে তৈরি হবে। এবং আপনি কি চান যে এইভাবে ধ্বংসলীলা চলতেই থাকুক? আর এইটা ধ্বংসলীলা চালিয়ে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে এখনও বাংলাদেশে এই রকম যারা আছে, যারা মব করতেছে, দেশের বিরুদ্ধে মব করতেছে, আপনার সব কিছু নষ্ট করে বহির্বিশ্বে আপনি একটি জানাতে চান যে বাংলাদেশের মানুষ খুবই খারাপ, তারা এখনো এসব পুড়িয়ে দিচ্ছে, ভেঙে বহির্বিশ্বে এটা প্রচার করতে চান? আপনি যতই প্রচার করতে চান, মানুষ এখন মূর্খ না, মানুষ এখন অনেক কিছু জানে। আপনার বলার কারণেই উত্তেজিত জনতা এবং ছাত্ররা একত্রিত হয়ে ধানমন্ডি 32 জ্বালিয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। একত্রে এত মানুষ কখনোই ডেকে আনা যায় না, মানুষ নিজের থেকে আসলে পারেই তখন মানুষকে এইভাবে একত্রিত করা সম্ভব। তাছাড়া কোনো মানুষকে ডেকে এনে কখনোই একত্রিত করা সম্ভব নয়। এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দেয়া হয় নাই। আপনারা তো সবাই বিরিয়ানির প্যাকেটের রাজনীতি করতেন, এক প্যাকেট করে বিরিয়ানি ধরাই দিতেন আর বিরিয়ানি দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিতেন। তো এখানে কোনো শাহবাগে যেমন বিরিয়ানির প্যাকেট ধরাই দেওয়া হতো, এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দেয়া হয় নাই। এখানে সবাই নিজের ইচ্ছায় এসেছে, কাউকে ডেকে আনা হয় নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কিন্তু কেন হলো এরকম একটা ঐতিহাসিক স্থান ধানমন্ডি 32? এই ধানমন্ডি 32টা কি আপনারা কম প্রচারিত করেছেন? শেখ মুজিবের নাম কি কম প্রচারিত হয়েছে এই বাংলাদেশে? এত প্রচার করার কোনো দরকার ছিল না। আমাদের নবীকে ও নবীর নামও এত কোথাও লেখা নাই। সৌদি আরবে আপনারা গেলে দেখবেন কোথাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এককভাবে লেখা নাই। আর একটা কথা না বলেই পারছি না, বাংলাদেশের ধ্বংসের জন্য কোন বাড়িটি দায়ী? এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিবেন। আর কিছু বলার নাই, খুবই কষ্টের সাথে, কষ্ট মনের ভিতরে নিয়ে এই প্রশ্নটা আপনাদেরকে করলাম, উত্তর আপনারা দিবেন। আর একটা প্রশ্ন করব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে? তার নাম কোথায় কয়বার এককভাবে লেখা আছে? এটাও আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, পুরো জাতির কাছে আমার প্রশ্ন রইল। এখন বাড়িটা তো ভাঙা হলো, এখন কি হবে? এই জায়গায় কি হবে? আমার মতে যে এই সরকার যেই কাজগুলো করেছে, তারা মানুষের উপরে যে অন্যায়গুলো করেছে, কিন্তু প্রকৃতির একটা বিচার আছে, প্রকৃতি কাউকে ছাড় দেয় না, যেটাকে বলে ন্যাচারাল পানিশমেন্ট বা ন্যাচারাল জাজমেন্ট, যাই বলেন, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। অনেক সময় প্রকৃতি সেটা 1, 2, 3 অথবা অনেকভাবে সেটার প্রতিশোধ নিয়ে থাকে। তো আমি মনে করি যে এই সরকার আমলে যেই সব মন্ত্রী, এমপি এবং বিভিন্ন যারা স্থানীয় প্রতিনিধি হয়েছিলেন, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলায় জেলায় যত শহীদ হয়েছেন সেই টাকাগুলো তাদের পেছনে ব্যয় করা, কারণ তারা অবৈধভাবে টাকাগুলো উপার্জন করেছেন। তাদেরকে বিচারের আওতায় এনে সেই টাকাগুলো যারা আহত শহীদ হয়েছেন, এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা শহীদ পরিবারের সদস্য আছেন, তাদের পেছনে এই টাকাগুলো ব্যয় করতে হবে। আর এই বাড়িটা কি হবে? এখন অনেকে বলছেন যে এই বাড়িতে কোনো ধর্মীয় অথবা এই ধর্মীয় ন্যারেটিভ, এটা তো শেখ হাসিনা নিজে তৈরি করতেন এবং সেটা অন্য দলের উপর চাপিয়ে দিতেন। তো আমার মতে যে
এই ধর্মীয় উস্কানি দিয়ে খুব দ্রুত বহির্বিশ্বে সেটা প্রচার করা সহজ হয়। তো আমার মতে এই ধরনের কিছু না করে এমন একটা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত যে মানুষ দেখলে বুঝতে পারবে যে এইটা একটা স্বৈরতান্ত্রিক শাসকের বাড়ি ছিল। এরকম একটা কোনো স্ট্যাচু অথবা এই ধরনের কিছু মানুষ দেখলেই বুঝতে পারবে এবং পৃথিবীর ইতিহাসে এই জিনিসটা সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে যে এই রকম কেউ যদি করে তাহলে ইতিহাস তাকে ছাড়বে না। আর এর পরবর্তী যারা আসবেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা এর থেকে শিক্ষা নেবেন। আমাদের দেশের তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, আসলে দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয় নিয়ে আমাদের অনেক গবেষণার দরকার আছে। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের কথাবার্তা শুনলে মনে হয় এরা ওই যে কোনোদিন পড়াশোনা করে না, অথবা রাজনীতি নিয়ে কোনো রিসার্চও করে না, কোনো স্টাডিও করে না। তারা শুধু টাকা ইনকামের একটা বাক্স, অর্থাৎ রাজনীতিতে সে পদ পাইলে টাকা ইনকামের একটা বন্দোবস্ত তার তৈরি হয়ে গেলে এইরকম মনে হয় তাদের কথাবার্তা শুনে। নইলে দেখেন 5ই আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলো আছে, যারা শহীদ হয়েছেন, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের জন্য কে কতটা সময় ব্যয় করেছেন? তারা সবাই, ইভেন যারা সমন্বয়ক আছে, তারাও এখন দল গোছানোর চেষ্টা করতেছেন। এদেরকেও আমি বলবো এরাও ক্ষমতালোভী। কেন ক্ষমতালোভী? কারণ তাদের উচিত ছিল যারা শহীদ হয়েছে, যারা হাসপাতালে কাতরাচ্ছে, এদের জন্য করা। কারণ এদের কারণেই এরা মারা গেছে, বিধায় আপনি ওই চেয়ারে বসতে পারছেন। আর রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আছেন, তারা এই ছাত্রদের অবদান কিভাবে ভুলে যাচ্ছেন আপনারা? এই ছাত্রদের অবদান ভুলে গেলে তো আপনারা আপনাদের যে বর্তমান অস্তিত্ব সেটাকে অস্বীকার করা হয়। তো এখন আমি যেটা বলবো যে ছাত্ররা সেই 5ই আগস্টের পরে তাদেরকে কোনোভাবেই কোনো স্কোপ দেওয়ার সুযোগ হচ্ছিল না, বা তারা কোনোভাবেই আবার একতাবদ্ধ হয়ে কোনো প্রসেশন বা মুভমেন্ট করতে পারছিল না। তাদেরকে বিভিন্নভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এর ভিতরে হতে পারে ইন্ডিয়ান ল্যাসপেন্সার যারা আছেন, এবং বাংলাদেশের ভিতরে তাদের যারা এজেন্ট হয়ে কাজ করেন, তারা তাদেরকে কথা বলতে দিচ্ছেন না, বা তাদেরকে কথাটা তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা কথা বলে তাদেরকে অপদস্থ করার চেষ্টা করছেন, এবং তারা যাতে কিছু না করতে পারে এজন্য তাদেরকে কৌশলে তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছে। একই সাথে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এবং একটা পর্যায়ে পরিস্থিতি ঠিক এইভাবেই দাঁড়িয়ে গিয়েছিল যে এই সরকার এবং এই সমন্বয়ক যারা আছেন এরা ব্যর্থ, এবং এটা প্রমাণ করার বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। এবং এই কাজগুলো কারা করছে? এই কাজগুলো করছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ল্যাসপেন্সার, এবং বাংলাদেশে ওদের নিয়োজিত যে এজেন্সিগুলো আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা কর্মচারী যাদেরকে বলেন, তারা, তাদের নাম আমি বলবো না, কিন্তু ইতিমধ্যে অনেক কিছুই প্রচার হয়ে গেছে বা অনেক কিছুই জানা হয়ে গেছে কারা এই ল্যাসপেন্সারগিরি করতেছে দেশের মাটিতে বসে। আর যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন তাদেরকে বলবো যে আপনারা, উনি ফোনে কি বলতেছেন এইটা নিয়ে আপনি আপনার জীবনহানি করেন না, বা আপনি রাজপথে নেমে, উনি তো নিজে পালিয়ে গিয়েছেন, ওনার নিজেরই তো কোনো শক্তি নেই, আপনারা কেন তার কথায় এখনো নাচানাচি করতেছেন? আপনারা দেখেছেন এই যে 5ই আগস্টের পরে, 36শে জুলাইয়ের পরে আজ পর্যন্ত আপনাদের পক্ষ থেকে কোনো ব্যক্তি একটা অনুতপ্ত বা এই ধরনের কোনো কথা আপনারা বলেছেন? বলেন নাই। ইভেন আপনারা আবার প্রতিশোধ নিতে চান। আপনারা কার প্রতিশোধ নিতে চান? এগুলো তো রিভার্সাল কথাবার্তা হয়ে যায়। আপনারাই জুলুম অত্যাচার করলেন, আবার আপনারাই প্রতিশোধ নেবেন, এটা কি ধরনের কথা?
এটা তো স্বচ্ছ পানির মতো বা দিবালোকের মতো পরিষ্কার। এখানে তো আর এখনো বিচার হয় না। কেন বিচার হয় না? এই যে কয়েকদিন আগে সিরিয়ার যে যুদ্ধ হলো, সেখানে তো 6 দিন 1 সপ্তাহের মধ্যে 8 জন না 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 5ই আগস্টের পরে 6 মাস গেল, আপনারা কয়জনকে গ্রেপ্তার করেছেন? ইভেন গ্রেপ্তার করে আবার বেকসুর খালাসও দিয়ে দিচ্ছেন, জামিন দিয়ে দিচ্ছেন। তাহলে কি হলো? কিছু হলো না তো। এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিছুই হবে না। আবার সেই স্বৈরতান্ত্রিক সরকার এসে ঠিকই তার জায়গা দখল করে নেবে। তো এখন আমি যেই কথাটা বলতে চাই যে ছাত্ররা গুটিয়ে গিয়েছিল ইউনূস সরকারের হাত, অনেকেই বেঁধে ফেলতে চাচ্ছিল, কিন্তু এই ঘটনা ঘটার পরে, অর্থাৎ আমি যদি এটাকে বলি যে ছাত্রদের প্রথম যুদ্ধের পরে 5ই আগস্টের পরে এই প্রথম তাদের জয়, এবং আশা করি যে এই জয়টা আমাদের আর কেউ পরাস্ত করতে পারবে না। এবং মানুষ এখন বুঝে গেছে যে ছাত্ররা চাইলে যে কোনো কিছু, যে কোনো কাউকে যে কোনোভাবে উৎখাত করতে পারে যে কোনো সময়ে। অনেকেই ভাবছিল 5ই আগস্টের স্পিরিট হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বা 5ই আগস্টের স্পিরিট আর কখনোই ফিরে আসবে না। এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আপনারা গতকাল রাত্রে যেটা হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন। 5ই আগস্ট, 5ই ফেব্রুয়ারি, 5ই মার্চ, এরকম যত 5 আছে, মনে রাখবেন যে 5 তারিখ কিন্তু আসতেছে। সো যারা দেশের ভিতরে বসে ইন্ডিয়ান লেসপেন্সারগিরি করতেছেন তারা সাবধান হয়ে যান। কথা বলার সময় সাবধানে কথা বলেন, ন্যায়সঙ্গতভাবে কথা বলেন। অন্যায়সঙ্গত কথা বললে পারে ধানমন্ডি 32 কি হলো, ঠিক একইভাবে আপনাদের উপরেও সেই একই খড়গ হস্তে দমন করা হতে পারে। সো কথা বলার সময় আপনারা সচেতন হন। আর আমি সমন্বয়কদেরকে বলবো, তোমরা ক্ষমতা পেয়েছি আরে বসে এখনই আবার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছ। শহীদের রক্তের কথা তোমরা ভুলে গিয়েছো? তোমাদের কথাবার্তায় তো মনে হয় তাদের রক্তের কথা তোমরা ভুলে গিয়েছো। রক্তের দাগ এখনো শুকায় নাই, হাসপাতালে এখনো অনেকে কাতরাচ্ছে। এই দেশটা গঠন করতে হলে আরো অনেক রক্ত দিতে হবে। তোমরা কি সেটাই চাও? এই জাতি আর কতবার রক্ত দিবে? কতবার রক্ত দিলে এই জাতির রক্ত পিপাসা মিটবে? তোমাদের কাছে একটা সুযোগ আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক। হয়তো আমাদের অতীত কোনো ভালো কর্ম ছিল যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক আমাদের শাসন ক্ষমতায় বসেছে। আমরা যদি ওনাকে ব্যবহার না করতে পারি, এই জাতির কালো মেঘ আর কখনো দূর হবে না। এটা আমাদের দুর্ভাগ্য। তাই আমি সবাইকে অনুরোধ করব যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা আছেন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করুন। এই 6 মাসে আপনাদের সাহায্যের ধরন দেখতে 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 কি আর বলবো, আপনারা সবাই মিলে, সবাই রাজনৈতিক দল মিলে আপনারা একটা ঐক্য করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খুব উনি অনেক ক্ষোভ নিয়ে একটা কথা বলেছেন, যেটা শুনলে কষ্টই লাগে। উনি বললেন ওনারা তো আমার সামনে এসে সবাই ভালো কথা বলে, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে ওনাদের কথার ধরন চেঞ্জ হয়ে যায়। উনি এই কথাটা কত কষ্ট করে বলেছেন আপনারা কি বুঝতে পারছেন? এবং স্বাভাবিক দৃষ্টিতেও আমরা বুঝতে পারছি আপনারা তাকে কোনো হেল্প করতেছেন না। আপনারা এখন আছেন আপনাদের আখের গোছানোর জন্য। তো আখের গুছান ঠিক আছে, আপনারা কি মনে করেন নির্বাচন দিলে এই ভঙ্গুর অবস্থায়, নির্বাচন হলো, আপনারা ক্ষমতায় বসলেন, এই ভঙ্গুর অবস্থায় আপনারা বসলে পারে 3-4 মাসকে আপনারা টিকতে পারবেন? যেই ক্ষমতায় আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, অথবা অন্যান্য বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক যাই আসুক, 3-4 মাসকে কেউ টিকে থাকতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। আগে এই দেশটাকে গঠন করেন, কারণ এই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে কারোর পক্ষে এখানে এসে দাঁড়িয়ে একটা সরকার গঠন করা সম্ভব নয়।
প্রয়োজন হলে আপনারা সব দল মিলে, এখনো সময় আছে, একটা জাতীয় সরকার গঠন করেন। জাতীয় সরকার গঠন করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে করে আরো 5টা বছর যত সময় লাগে সংস্কার করে তারপরে আপনারা নির্বাচনে আসেন। সংস্কার না করলে ক্ষমতা আসবেন, কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। তাই ক্ষমতায় আসার জন্য লম্পঝম্প করার কোনো দরকার নেই। ক্ষমতায় তো আসবেনই আপনারা, কিন্তু দেশটাকে গঠনমূলক সংস্কার করে তারপর আপনারা ক্ষমতায় আসেন। ক্ষমতাতে আসবেনই। তাই আমি বলবো যে এই যে ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো, এরকম ঘটনা পরবর্তীতে আরো ঘটতে পারে। তাই সবাই সাবধানে থাকবেন। আর আরেকটা কথা বলবো যে আমাদের যে আর্টিকেল 77 অর্থাৎ 77 যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলে বিচারককে সর্বশক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এই আর্টিকেলের জন্য বিচারকরা জল্লাদ হয়ে উঠেছে। অর্থাৎ বিচারকরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো রায় দেয়, সেই রায় যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, অর্থাৎ উনি ইচ্ছাকৃতভাবে যদি রিভার্স রায় দেয়, সেই ক্ষেত্রে বলা হয়েছে আর্টিকেল 77 অর্থাৎ 77-এ বলা হয়েছে যে এটা উনি সরলতা ভেবে এই কাজটি করেছেন। অর্থাৎ এখানেও তাকে দোষী বানানো যাবে না। তাই আমি আহ্বান জানাবো, যেহেতু সংস্কার কাজ চলমান, তাহলে এই জন্য আর্টিকেল 77টাকে বাদ দিয়ে এই সংস্কারটা দ্রুত করা দরকার। কারণ এই আর্টিকেল 77-এর বলে বিচারপতিরা জল্লাদ হয়ে ওঠে। তারা ইচ্ছা করলে পারে একজন দোষী ব্যক্তিকেও ফাঁসি দিতে পারে, এবং এই ফাঁসি দিয়ে এর বিপক্ষে কেউ যদি আবার উল্টা আপিল করে, তাহলে সে এখান থেকেও পার পেয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আর্টিকেল 77টা সংস্কার করা খুবই জরুরি। যাই হোক, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে এই 6টা মাস তো আমরা দেখলাম এই উপদেষ্টা মণ্ডলী, যে অথর্ব কিছু উপদেষ্টা মণ্ডলী আছে, এদেরকে কেন আনা হয়েছে, এরা কি, এদের কি যোগ্যতা, কোন যোগ্যতা বলে আনা হয়েছে, এগুলো আমার বোধগম্য নয়। আমার মনে হয় না কারোরই বোধগম্য নয়। এদেরকে কে নিয়োগ দিল, কোন ক্ষমতা বলে, কিসের বলে এরা আসলো। যেমন রিসেন্টলি যে মোস্তফা সরোয়ার ফারুকী যে বাংলা একাডেমিতে যে কাজটা করলো, এটা একটা মূর্খতার পরিচয়। এগুলো বলতেও লজ্জা লাগে, দেখতেও লজ্জা লাগে। এদেরকে কোন হিসাবে আনা হয়েছে? ডক্টর এই ফারুকীর কোন যোগ্যতা আছে যে তাকে এই জায়গায় বসানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে তাকে? সে একটা ইন্টার পাস ছেলে, তার এই জায়গায় বসানো হয়েছে। সে একটা মানুষকে সম্মান দিতে পারে না। সম্মান দিবে কিভাবে? সম্মান দিতে হলে পারে সম্মান পাইতে হয় মানুষের কাছ থেকে। সম্মানী ব্যক্তি মানুষকে সম্মান দিতে জানে। আর বাংলাদেশের এই কালচারটা এখন বাদ দেওয়া উচিত। আমি মনে করি যে যারা পুরস্কার পাবে তারাই ঘোষণা করবে যে এই আসনে কে কে থাকবে, এবং পুরস্কার যারা পাবে তাদেরকে দেখে অন্যরা দাঁড়াবে। উল্টো যারা পুরস্কার পায় তারা পেছনে যে দাঁড়িয়ে থাকে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখান থেকে আমাদের অনেক বড় সংস্কার করা প্রয়োজন। কথাবার্তা অনেকগুলো উল্টাপাল্টা কথা বলে ফেললাম, অগোছালো কথাবার্তা। যাই হোক, আমাদের দেশটাই চলতেছে উল্টাপাল্টা কথা এমনি চলে আসে। এইগুলো দেখলে আসলে মাথা ঠিক থাকে না। এই উপদেশটা অথর্ব একটা কাজ করতে পারে না, এদেরকে নিয়ে বসানো হয়েছে। এই 6 মাস ধরে কোনো একটা কাজ আছে এই দেশের পক্ষে, অথবা কোনো একটা সঠিক কোনো কাজ কেউ করেছে, গঠনমূলক কোনো কাজ কেউ করতে পারছে? শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। উনি বাইরে থেকে বেশ কিছু ফান্ড নিয়ে আসছেন, ফান্ড আনার পরে ব্যাংকগুলো সচল হয়েছে। আর কি কাজ করেছে দেশের ভিতরে? রিপোর্ট জমা দিচ্ছে, সেই রিপোর্ট কবে কি করবে আল্লাহ মাবুদ। তো
তা আমি মনে করি যে এই উপদেষ্টা মণ্ডলীতে খুব দ্রুত পরিবর্তন আনতে হবে এবং এই অথর্বগুলোকে সরাই এখানে যোগ্য যার আছে তাকে নিয়ে আসতে হবে। বাংলাদেশের যোগ্য লোকের অভাব নেই, কেন এই অথর্বগুলোকে এখানে বসাইতে হবে আমার মাথায় ঢোকে না। তাই আমি বলবো যে সমস্ত জায়গায় সংস্কার প্রয়োজন। এই অথর্বগুলোর বসায় রাখলে পারে 500 বছরেও কিছু হবে না, এখান থেকে কোনো কিছু বের হবে না। যোগ্য লোককে খুঁজে যোগ্য লোককে নিয়োগ দিতে হবে। কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।